বিমলদা, হ্যাঁ বলো। তোমার সাথে তো আজকের আলাপ নয়। জঙ্গল ঘুরেছি বহু, কিন্তু জঙ্গল ঘোরাটা শিখিয়েছো কিন্তু তুমি। এই জায়গাগুলো দেখা, গাছগুলোকে চেনা, কোন জন্তু কিরকম রিয়াক্ট করে, মানে এগুলো সব তো সেই ব্যাপারে একটু কথা বলি। চলো না এখানে বসি। আচ্ছা চলুন। নমস্কার, আমি চিত্রভানু বসু। চাতাল টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজকে আমি পেয়েছি বিমল দেবনাথ। বিমলদাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, মানে আত্মিক সম্পর্ক হয়ে গেছে। এই বিমলদার চোখ দিয়েই কিন্তু আমরা জঙ্গলটাকে চিনেছি, জঙ্গল দেখেছি, জঙ্গল শিখেছি। আমি একটু তোমার সেই জঙ্গলের কথা শুনবো। প্রথমে আমি একটা মানে অবজেকশন বা অভিযোগ জানিয়ে কথা শুরু করো। আমরা জঙ্গল শব্দটা থেকে বন কথা বেশি বলবো এখন থেকে। বনেরও একটা মন আছে, বনে জীবন থাকে, কিন্তু বনে আবার বাদরও আছে। বনে তো বাদর থাকবে, জঙ্গলও বাদর থাকবে। হ্যাঁ, না কিন্তু জঙ্গলের সাথে বান্দরামিটা যায়, বনের সাথে বাঁদর যায়। বুঝাতে পারলাম? হ্যাঁ ঠিক আছে, জঙ্গলের সাথে বান্দরামি যায়, আর বনের সাথে বাঁদর যায়। ঠিক আছে, বাঁদর মানে একটা জীবন, বন, একটা স্পেসিস। হ্যাঁ, একটা জঙ্গল বললে জঙ্গল, আবর্জনা, জঙ্গলি কথাগুলো এসে যায়। বনের সাথে বন্যপ্রাণ, বন্য জীবন, বন, মন কথাটা আমার কাছে বেশি ভালো লাগে। এই জন্য আমি জঙ্গলকে বন বলে বেশি বলি। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে কোন পণ্ডিত কীভাবে ভাবেন জানি না, জঙ্গল কথাটার মধ্যে একটা জঙ্গলি ভাব আছে। আর মানে খুব বেশি উন্নত চিন্তাধারা বোঝা যায় না। বন কথার মধ্যে একটা মনের গন্ধ থাকে। যারা কিছু জানে না তারা জঙ্গলি বলে। অ্যাকচুয়ালি আমরা যাকে গাধা বলি, গাধা সব থেকে বেশি আইকিউ, তাই না? কিন্তু গাধা বলতে কি বোঝায় যে কিচ্ছু মাথায় নেই। এবার গাধাটা যখন তার কর্মজীবন শেষ হয়, তাহলে গাধাটাকে যদি আমার ভালোবাসা থাকতো, তার যদি প্রেম থাকতো, তাকে যদি সারা জীবনটাকে তার কাছ থেকে আমি জানতাম, তাহলে তার কাজের পরেও তাকে শ্রদ্ধা করতাম। আমাদের কথাতে আমি যে জিনিসটার প্রতি আমার রেসপেক্ট থাকবে না, শ্রদ্ধা থাকবে না, তাকে তার প্রয়োজন ফুরালে তাকে আর দেখবো না। শ্রদ্ধা তো করতেই হবে, সম্মান। আমার কাছে বন কথাটাতে একটা অন্যরকম ওই জন্য শ্রদ্ধা আসে। আমি জঙ্গল কথা বলতে চাই না। ঠিক আছে, আমরা বনই বলবো। হ্যাঁ, বনই বলবো। আপনারাও সবাই বন বলবেন। হ্যাঁ, বন বলবো। কেন আমি বোঝাচ্ছি, আমার যে অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমি ইতিমধ্যে দুটো উপন্যাস লিখেছি। প্রথমটা শালশিরি, পরেরটা হচ্ছে হাতি অঙ্কুশ মাহুতের জীবন নিয়ে, হাতির জীবন নিয়ে। এই যে শালশিরি লিখেছি, সেটাতে আমি ওই যে প্রথম বললে না, বনটাকে চেনাও, বনটাকে চিনলেই তো আমি বনটাকে প্রতি আমার ভালোবাসা আসবে। বনটাকে যদি না চিনি, তাহলে বনের প্রতি ভালো, আমি যদি কাউকে না চিনলে তো ভালোবাসা আসবে না। ভালোবাসা থেকে প্রেম দেখে একটা ভালো লাগা হতে পারে, কিন্তু ভালোবাসা হবে না। ভালোবাসা, রাইট। এবার আমি জঙ্গল আর বনের মধ্যে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করি? একটা প্রকৃত বন যদি হয়, সেই বনটাকে মানুষের পক্ষে বাগান তৈরি করা সম্ভব, মানুষের পক্ষে বন তৈরি করা সম্ভব না। প্রকৃতি যে বন তৈরি করে, মানুষের দ্বারা সেই বন সৃষ্টি করা সম্ভব না। কয়েক পুরুষ চলে যাবে, সেই বন তৈরি হবে না, এবং কয়েক পুরুষ যাওয়ার পরে প্রকৃতি সেই বাগানটাকে বন তৈরি করবে। মানুষ কিন্তু বন তৈরি করবে না। প্রকৃতির শক্তির কাছে মানুষ কিছুই না। আমি দুটো গাছ লাগাতে পারবো, কিন্তু প্রজাপতিটাকে নিয়ে আসতে পারবো না, পাখিটাকে আনতে পারবো না। তাহলে কি করে? প্রকৃতি করে। অনেকদিন যদি বাগান পড়ে থাকে, সে বন হতে পারে। বনের নিজস্ব কতগুলো নিয়ম আছে। কিরকম? বনের অনেকগুলো স্তর আছে। একদম মাথার উপরে যদি দেখা যায় শাল গাছের ডালপালা আছে, পাতা আছে। তার তলায় যদি আমি দেখবো যে তার থেকে ছোট গাছ, চিলনি, গামারি, এই গাছগুলো আসবে। তার থেকে আরও যদি ছোট গাছ হবে, থালি গাছ আসবে, আমাদের ক্ষীরা গাছ আসবে, আমলকি আসবে, হরিতকি আসবে, এই গাছগুলো আসবে। তারও যদি নিচে যাব, তাহলে আমাদের ভাট আসবে, যেটা আমরা ঘেটু বলি, এরকম গাছগুলো আসবে, ভাট গাছগুলো আসবে, অশ্বগন্ধার গাছগুলো আসবে, এসব গাছগুলো আসবে। আরও নিচে যদি যাব, তাহলে আমি ঘাস পাবো। পৃথিবীতে একটাই তো শক্তির আধার, সেটা হচ্ছে সূর্য। এই যে সূর্যটার আলো
শাল গাছের মাথা থেকে শুরু করে ঘাস পর্যন্ত কি করে আসে? যেখানে যে বাড়ির ছাদ থাকে না সে বাড়িতে কি হয়? জল ঢুকে, সে বাড়ি অশান্তি, ছাদ নেই। তাহলে আমরা যেই বনগুলোকে একসময় এরকম বন দেখতাম যে স্তরে স্তরে বন দেখা যায়, একদম দেখা যাবে মানুষের হাইটের উপর থেকে যদি আমি অনেক দূরে দেখবো শালের গায়ে অর্কিড দেখা যাবে, সে অর্কিডের ফুল ফুটবে, হ্যাঁ, সেই গাছের তলায় পারুল গাছের ফুল ফুটবে, তার গাছের তলায় টোটলার ফুল ফুটবে, বিভিন্ন স্তরে টোটলার ফুল ফুটবে, পারুলের ফুল ফুটবে, জারুলের ফুল ফুটবে, তার উপরে সবার উপরে শাল গাছের ছাদ থাকবে। তাহলে কোনো বনের যদি শাল গাছটা শেষ হয়ে যায় তাহলে প্রথম যে সূর্যের আলোটাকে এই যে ফিল্ট্রেশন মানে ছাঁকনির মতো কাজ করে, মানে একটা শিশু যতটা খায় কিশোর তার থেকে একটু বেশি খায়, কিশোর যতটা খায় যুবক তার থেকে বেশি খায়, এভাবে তো একটা লেভেল, খাদ্যের একটা লেভেল তৈরি হয়। এই সূর্যের আলো কার কতটা দরকার তার বেশি হলে সেখানে অন্য গাছ এসে যায়। যখন শাল গাছটা শেষ হয়ে যাবে, রোদ বেশি আসবে, সেখানে বেশি আগাছা তৈরি হবে। প্রথম দিকে যারা 80-র দশকে জঙ্গল দেখেছি, 90-এর জঙ্গল দেখেছি, এটা দুঃখের হলো সত্যি অনেক জায়গায় বিভিন্ন কারণে, বিভিন্ন মানুষের কারণে, বিভিন্ন কারণে জঙ্গল নষ্ট হয়েছে। এটা অস্বীকার করার কারণ না, এটা অস্বীকার করলে এটা ভুল বলা হবে। বিভিন্ন জায়গায় দেখলে অস্বীকারে, কিন্তু জমিটা জঙ্গলে পরিপূর্ণ। আমি এখন জঙ্গল বললাম, বন বললাম না, কারণ ওখানে ভদ্রতা নেই, ওখানে ওই বনটা বনের ওই যে নিয়মটা নেই। সূর্যের আলোকে ভাগে 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 ফেলবে, সরাসরি মাটিতে যদি হয়। ঘাস বাস হচ্ছে লাইট ডিমান্ডার, যে কোনো ঘাস জাতীয় ধান লাইট না হলে হয় না, যে কোনো ঘাস জাতীয় গাছ লাইট হলে হবে। তাহলে কেন এরকম হলো? যখন ছাদ চলে গেলো কোনো জঙ্গলে, শাল চলে গেলো, শালের পরে চিলনি চলে গেলো, তা পারুল চলে গেলো, টোটলা চলে গেলো, সরাসরি যখন আসবে সেখানে আবর্জনা, আমাদের বনমারা ঘাস, ইউপোটেরিয়াম, বন তুলসী, আসাম লতা, তারপরে আমাদের কুটুস, এসব জঙ্গলে ভর্তি হয়ে যাবে। তাহলে বনটা জঙ্গল হয়ে যাবে, বনটা জঙ্গল হয়ে যাবে। লোকে জঙ্গলটাই চিনছে, বনটাকে চিনে না। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।